14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপারমার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। নিখোঁজ হওয়ার পরে আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য। র্যাবের অফিসে 3টা বাজে র্যাবে কার্যক্রম চালাইলো। কর্মচারীর ক্ষোভ আর লোভের শিকার হলো মালিকের ছেলে, এবং সেই কর্মচারী র্যাবের সাথে খুঁজলেন সেই ছেলেকে। আজকে আমরা জানবো সেই ঘটনাটি মারুফাদার ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মারুফাদার ভাইয়া, ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শকদের। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের বিষয় হচ্ছে একটি ভয়ঙ্কর তরুণের প্ল্যানে 13 বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্র। 14 নভেম্বর সকালবেলা শুক্রবার আজিজ সুপার মার্কেটের নিচে মুসলিম বিরিয়ানি নামে একটি বিরিয়ানি দোকান থাকে, যার মালিক হচ্ছেন বাবুল মিয়া। তো বাবুল মিয়ার ছেলে আতিক 13 বছর মাদ্রাসা পড়ুয়া। তিনি শুক্রবার যেহেতু তার মাদ্রাসা বন্ধ ছিল, এই কারণে সে বাবার হোটেলে আসছিল সকালবেলা তেহারি খেতে। তো তেহারি খাওয়ার পর সে তেহারি খেয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে ছিল। তখন ওই প্রতিষ্ঠানেরই তারেক নামে 21 বছরের এক তরুণ এবং যুবক, সে ওইখানেই কাজ করতেন, দৈনিক 500 টাকা করে পেতেন। তো শুক্রবার তারও বন্ধের দিন ছিল। তো আতিকের সাথে তারেকের দেখা হয়ে যায়, রাস্তা দেখা হয়ে যায়। তারেক আতিককে বলে, চলো আমরা মেট্রো রেলে ঘুরি। তো এখন মেট্রো রেলের প্রতি আতিক অনেকটা দুর্বল ছিল। মেট্রো রেলের ঘোরার তার ইচ্ছা আগে, ছোট মানুষ এই ইচ্ছাটা থাকতেই পারে। হ্যাঁ, ইচ্ছা সে আগে থেকে পোষণ করেছে যে মেট্রো রেলে সে ঘুরবে। তো আসলে ওইভাবে সে ভালোভাবে ঘুরতে পারেনি। তো এর মধ্যে ওই তারেকের প্রস্তাবে সে রাজি হয়ে যে তারেক এবং আতিক দুজনেই মেট্রো রেলে চড়ে। তখন শাহবাগ থেকে মেট্রো রেল থেকে উত্তরা দিয়াবাড়ি স্টেশনে শেষ জায়গা আর কি, উত্তরা মানে মেট্রো রেল করে তারা দিয়াবাড়িতে এসে নামে। হ্যাঁ, আচ্ছা। ওখানে তারা নেমে তারা দুইজন অনেক ঘোরাঘুরি করে এবং কিছু দিয়াবাড়িতে আপনার খাল জঙ্গল এবং অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আতিককে তারেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো এর আগে তারেক একাধিকবার এখানে এসে পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রত্যেকটা স্পট সে ঘুরে দেখেছে, কোথায় নীরবতা আছে, কোথায় নির্জন আছে, কোথায় কি রকম মানুষ আসা যাওয়া করে, এই সব বিষয়ে সে একটা এক্সপিরিয়েন্স নিয়েছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে তারেক ও পূর্ব পরিকল্পিত ভাবে আগে থেকে এই জায়গাগুলি সে দেখে গেছে যে পরিবেশটা কেমন। জি। তো তখন ওই দিন তারেক আতিককে নিয়ে যখন ওই স্পটে যায়, যে তাকে নিয়ে যখন ঘোরাঘুরি করছিল, তখন তাদেরকে অতর্কিত দুইজন ছিনতাইকারী এসে তাদেরকে হামলা করে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। তাদের আতিকের বিকাশ থেকে 1500 টাকা এবং নগদ কিছু টাকা থাকে, সেটাও তারা কেড়ে নেয়। এবং এসব জিনিস কেড়ে নেওয়ার পর তখন আতিক অনেকটা নার্ভাস ফিল করে। তখন আতিক তারেককে বলতে থাকে, চলেন আমরা চলে যাই, যেহেতু আমাদের সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, ছোট মানুষ ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু যে তারেকের যে পূর্ব প্ল্যান ছিল, সে তো এটা বাস্তবায়ন করবেই। তখন তারেক আতিককে নিয়ে নির্জন এলাকা যায়, যে আতিককে বলে যে তোমার শার্টে ময়লা ভরেছে, শার্টটা খুলো। শার্টটা খোলার কথা বলে শার্টটা খুলেই তখন তার গলায় পেঁচ লাগিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে, খুব মর্মান্তিক ব্যাপার, হত্যা করে তাকে ওখানে ফেলে রেখে আতিককে করে এখানে ফেলে রেখে তারেক চলে আসে। তো একটা পর্যায়ে তারেক সরাসরি চলে এসে ঠিক আতিকের বাবার সাথে, আতিকের আত্মীয় স্বজনের সাথে তারেক আতিককে তালাশি করে এবং তারা বিভিন্ন স্পটে যায়। এবং তারেক কিন্তু ইম্পর্টেন্ট তথ্যগুলি দেয় যে সিসি ক্যামেরাগুলিতে তালাশ করুন, তার কথা যুক্তি থাকে। তো আতিকের বাবা তারেককে নিয়ে ওই শাহবাগ থেকে শুরু করে অন্য গুরুত্বপূর্ণ জায়গার স্পটগুলিতে সিসি ক্যামেরা সে চেক করে এবং আত্মীয় স্বজনের বাসা চেক করে, কিন্তু আতিককে তো আর পাচ্ছিল না পাওয়ার পর সে শাহবাগ থানায় যায়, সেখানে একটি জিডি করে। এবং দেখুন, আতিকের বাবা বাবুল মিয়া সে কিন্তু এক মুহূর্তের জন্য খুনি তার পাশে, বা যাকে সে চাঁদপুর গ্রাম থেকে নিয়ে এসেছে, সেই তারেককে তার একটু সে সন্দেহ করেনি। দেখুন, কিন্তু তার ছেলেকে করে তার পিতার সাথে, তার আত্মীয় স্বজনের সাথে যে তাকে সে খোঁজাখুঁজির কাজে ব্যস্ত থাকে।
দেখুন এরপর যখন আর পাচ্ছিল না, তাকে খুঁজে পাচ্ছিল না, তখন সে র্যাবের দ্বারস্থ হলে র্যাব তখন তাকে নিয়ে মোটামুটি খোঁজাখুঁজি শুরু করে। তখনই তারেকে আবার কি করে, তখনই তারেক আবার সে খোঁজার নামে বিভিন্ন জায়গায় যে রিক্সায় চড়ে চড়ে রিক্সাওয়ালাকে যে 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে যে ভাই একটু দেন তো, আমার বাসায় মোবাইলটা রেখে আসছি, এই কথা বলে রিক্সাওয়ালা থেকে মোবাইল নিয়ে কিছুটা দূরে যেয়ে আতিকের বাবার কাছে মুক্তিপণ চেতে থাকে। মুক্তিপণের টাকাটা প্রথমে অনেক বড় হয়, 5 কোটি টাকা চেয়ে থাকে। পরে যখন দেখতেছিল 5 কোটি টাকা যখন চেয়েছে, তখন আতিকের বাবা তখন পুলিশ র্যাবের দ্বারস্থ হয়েছে। আর এখানে তো তখন তারেক বুঝতে পারে যে এত বড় অ্যামাউন্ট চাইলে দিবে না, তখন সে অ্যামাউন্টটা সে কমিয়ে মাত্র 5 লাখে চলে আসে। মানে 5 কোটি টাকা থেকে সেটা কমাতে কমাতে 5 লাখে মাত্র 5 লাখে চলে আসে। আচ্ছা, এরপর সে যখন এক একটা রিক্সায় উঠে, ওটা ঠিক একই কায়দায়, কখনো গেঞ্জি পরে, কখনো শার্ট পরে, কখনো ক্যাপ পরে, এভাবে পরে পরে মানে রিক্সাওয়ালাদেরকে ফোনটা বিনয় সুরে নিয়ে সে বাবুল মিয়াকে ফোন দিতে থাকে এবং আতিকের জন্য মুক্তিপণ চেতে থাকে। তো এখন বাবুল মিয়া কিন্তু আসলে খুব হতাশ এবং খুব দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যায়। বাবুল মিয়াও চিন্তা করতেছিল যে সব পেয়ে যাচ্ছে, কিন্তু তারপরও তারা একটু সন্দেহ করেনি এই তারেকের প্রতি। এরপর র্যাব যখন ওই একে একে প্রত্যেক রিক্সাওয়ালার কাছ থেকে ভয়েস পায়, সেই ভয়েস অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর র্যাব বুঝতে পারে যে রিক্সাওয়ালাদেরকে ব্যবহার করা হয়েছে। তখন খুব চালাক, তো এখন যেহেতু তারেক বিভিন্ন ক্রাইম পেট্রোল বা বিভিন্ন সিরিয়ালের দেখে, ক্রাইম করা নিয়েও মানে আগে থেকে রিসার্চ করেছে বলতে পারি আমরা। হ্যাঁ, সে দেখে এবং তার এই এক্সপিরিয়েন্স গুলি সে কাজে লাগিয়েছে একটি ছোট মাধ্যমে। তো এক পর্যায়ে তাকে একাধিকবার এভাবে যখন পাচ্ছিল না, তখন সে যখন র্যাব যখন তাকে ধরলো, তখন এই বাবুল মিয়া এবং র্যাব সবাই তো হতাশ যে এটা কিভাবে সম্ভব। আপনার শেষ কোলটা যখন আসে, আপনার সোনারগাঁ হোটেলের পাশে আপনার পার্ক রয়েছে কারণ বাজারে, সেই পার্কে যখন টাকা নিয়ে আসতে বলে, তখন বাবুল মিয়া সে র্যাব ট্যাব সবাইকে দূরে রেখে সে একাই যায়। একাই যাওয়ার পর সে দেখতে পারে ওখানে কেউ নেই, কিন্তু কিছু কাছেই দেখতে পায় সেই তারেককে। এর মধ্যে র্যাব তারেককে এসে গ্রেপ্তার করে ফেলে। তখন তারেক সব স্বীকার দেয় এবং তারেককে জিজ্ঞাসা করা হয় যে কেন হত্যাটা করলা। তখন তারেক সে বলে যে আমি দৈনিক 500 টাকা পাইতাম এই বিরিয়ানির দোকানে কাজ করে, কিন্তু আমাকে দিয়ে অতিরিক্ত কাজ করাতো, ব্যক্তিগত কাজও করাতো, ওইটার উপার্জন দিত না এবং আমার খুব লোভ জাগে, যে লোভের কারণে আমার খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার ইচ্ছা জাগে এবং আমি চিন্তা করেছিলাম যে এই টাকাগুলি পেলে হয়তো আমি টাকাগুলি নিয়ে অন্য কোথাও চলে যাব। তারপর যখন প্রশ্ন করলো যে হয়ে গেল, তখন তুমি এই প্ল্যান কেন করলা, তখন সে চিন্তা করছে যে জগতে হয়ে গেছে, এখন মুক্তিপণটা আমি চেয়ে আদায় করে নিতে পারি কিনা, এই চেষ্টা সে করে। আর এটাই কাল হয়ে যায় এবং যেহেতু সে তরুণ বয়সে, মাত্র 21 বছর বয়স এই তারেকের, সে যেই ঘটনাটা দেখালো, এই ঘটনা দেখে আমাদের এবং র্যাবের সকলের আমরা হতবাক যে এত ছোট বয়সে এত দুর্ধর্ষ একটি ঘটনা কিভাবে সে ঘটালো। সে একা করেছে বিষয়টা, পুরো বিষয়টা একটা মানুষকে অপহরণ করা থেকে নিয়ে একদম একা, তার সহযোগী কেউ নেই। হ্যাঁ, এরপর র্যাব কিন্তু ওদের কথা অনুযায়ী সে ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করে, যাচাই করতে চেয়েছিল যে এই তারেকের সাথে আরো কেউ আছে কিনা, সেটা যাচাই করার জন্য ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করে। পরে ছিনতাইকারীদের সাথে তারেকের কোনো পরিচয় পাওয়া যায়নি এবং এই ঘটনায় তারা জড়িত না, এটা শিওর হয়। কিন্তু দেখুন এই যে আপনার এই তারেক, সে কিন্তু প্রতিদিন এসে ওই আতিকের মাকে সান্ত্বনা দিত, আতিকের বাবার সাথে ছিল, একসাথে খাওয়া দাওয়া করতো, কি মলিন চেহারা ছিল তার, কিন্তু তার ভিতরে যে সে একজন হত্যাকারী, এটা কোনো বোঝার পরিবেশই সে তৈরি করেনি। সে খুবই মর্মান্তিক আর দুঃখজনক একটি ব্যাপার, এত অল্প বয়সে এত বড় একটা ক্রাইম সে করে ফেললো। তো পরবর্তীতে এটা কি পর্যায়ে আছে, এটা সম্পর্কে আপনি জানেন কিনা? র্যাব যখন তাকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে, তখন কোর্টে সে স্বীকারোক্ত জবাব দেয় এবং সে করেছেন টোটাল বর্ণনা দেয় এবং সে নিজেকে আসামি বলে সে স্বীকারোক্ত দেয়। তার মানে এই যে সেটি সম্পূর্ণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারেক দিয়েছে। জি, ধন্যবাদ মারুফ হায়দার ভাইয়া।
ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকে আমরা যে ঘটনাটি জানলাম সেটি খুবই হৃদয় বিদারক এবং তেমনই মর্মান্তিক। তো আমরা চাইবো এরকম ঘটনা আর কোথাও না ঘটুক। আর সেও খুব অল্প বয়স্ক এবং যারা তার নিজেদের সন্তান হারালো তাদের আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। তবে চাইবো যে এরকম দুর্ঘটনা না ঘটুক। তো পরবর্তীতে আমরা আবার হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।